হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত জানাই স্টাডি উইথ পিয়ার নতুন একটি পর্বে। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। সো আজকে থেকে আমরা শুরু করছি আইসিডিএস 2024-এর প্রস্তুতি। তো তোমরা এই প্রস্তুতিটা শুধুমাত্র আইসিডিএস নয়, এই ভিডিওটা পঞ্চায়েতের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, ক্লার্কশিপের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, মিসলেনিয়াসের জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, সবাই কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। এবং শেষে তোমাদের জন্য থাকছে একটা করে কোশ্চেন, যে কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অ্যান্সার না করে কেউ যাবে না। তো চলো শুরু করা যাক আজকের প্রস্তুতি। তো আজকে হচ্ছে ক্লাস সেট নাম্বার 1। আমি তোমাদের সঙ্গে রয়েছি পিয়া ম্যাম। তো চলো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা মুভ করব। তো ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে চলে এসেছে, এসএনপি এর প্রকল্পে কে খাদ্য সরবরাহ করে? তোমরা নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবে। তো প্রথম যেটা রয়েছে অপশন এ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। অপশন বি যেটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট্রাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। অপশন সি রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। অপশন ডি যেটা রয়েছে নান অফ দ্য অ্যাভব। তো উত্তর কি হয়ে যাবে এখানে? সঠিক উত্তর এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন এ, অর্থাৎ ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। তো প্রথমেই আমরা জেনে নেব যে এসএনপি এই কথাটার ফুল ফর্ম কি। এসএনপির ফুল ফর্ম হচ্ছে সাপ্লিমেন্টারি, আমি সমস্ত কিছু এখানে লিখে দিচ্ছি, তোমরা যদি নোটস কেউ করতে চাও তো সেটা কিন্তু করতে পারবে। সাপ্লিমেন্টারি নিউট্রিশন, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম, সাপ্লিমেন্টারি নিউট্রিশন প্রোগ্রাম হচ্ছে এসএনপির ফুল ফর্ম। তো দেখো আইসিডিএস এর আন্ডারে কিন্তু সার্ভিস প্রদান করা হয়। তো ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি নিউট্রিশন, এক নাম্বার, ঠিক আছে। তো আমি এখানে আর লিখছি না, সাপ্লিমেন্টারি নিউট্রিশন লিখে দিলাম। নেক্সট 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে ইমিউনাইজেশন। ওকে, ইমিউনাইজেশন। 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে হেলথ চেক আপ, HEALTH, হেলথ চেক আপ। নেক্সট 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে রেফারেল সার্ভিস। প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা করে জিনিস আছে, মানে সেটা সম্পর্কে বলার আছে। তো একদিন অবশ্যই কিন্তু আমরা এগুলো নিয়েও আলোচনা করব। হেলথ সার্ভিসেস, তোমাদের সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা রয়েছে এবং তোমাদের এই প্রত্যেকটা ভিডিওই কিন্তু তোমাদের ভীষণ সাহায্য করবে তোমাদের প্রস্তুতিকে আরও বেশি মজবুত করার জন্য। ওকে, প্রি ফর্মাল, নন ফর্মাল এডুকেশন, এবং তার সঙ্গে সঙ্গে 6 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিউট্রিশন এবং তার সঙ্গে সঙ্গে হেলথ এডুকেশন। ওকে, তো এই 6টা সার্ভিস কিন্তু আইসিডিএস এর আন্ডারে দেওয়া হয়ে থাকে। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে। তো নেক্সট কোশ্চেন দেখো এসে গেছে, শিশু সাথী প্রকল্প হলো শিশুর হৃদরোগের চিকিৎসা, বি নাম্বার হচ্ছে শিশুদের খাদ্য সুরক্ষা, সি নাম্বার হচ্ছে অনাথ শিশুর নামে আশ্রয়, ডি হচ্ছে শিশুর পড়াশোনার দায়িত্ব। কোশ্চেনটা একটি কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, এবং সেটা কিন্তু একটা ওয়ার্কার বা হেল্পারের একটা কোনো পরীক্ষা ছিল, তো সেখান থেকে নেওয়া হয়েছে। তো কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। শিশু সাথী প্রকল্পটা কি? শিশু সাথীর প্রকল্পটা হচ্ছে অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ শিশুর হৃদরোগের জন্য চিকিৎসা। ওকে, যাবো আমরা নেক্সট কোশ্চেনে, দেখে নাও। বুদ্ধ চরিতের রচয়িতা কে? অপশন এ হচ্ছে নাগার্জুন, অপশন বি অশ্ব ঘোষ, অপশন সি হচ্ছে বসুমিত্র, অপশন ডি হচ্ছে নাগসেনা। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ অশ্ব ঘোষ। আমরা তাহলে এবার একটুখানি এক্সট্রা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নেব। যেমন হচ্ছে বুদ্ধচরিত যেটা ছিল, তো সেটা কিসের জন্য এটা লেখা হয়েছিল? বুদ্ধচরিত হচ্ছে অশ্ব ঘোষের একটি লেখা, যার মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বুদ্ধের জীবন সম্পর্কিত। এটি একটি মহাকাব্য, ঠিক আছে, বুদ্ধের জীবন সম্পর্কিত একটা মহাকাব্য। মহাকাব্য, ওকে। নেক্সট আরও একটা জিনিস আমরা বলতে পারি, যে এই অশ্বঘোষ অশ্বঘোষ ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক। ওকে, একজন বৌদ্ধ দার্শনিক। তো এটাও প্রশ্ন আসতে পারে অনেক সময়। নেক্সট আরও একটা গ্রন্থের নাম বলবো, যেটা অনুমান করা হয় যে অশ্বঘোষ লিখেছিলেন। তো তার নাম হচ্ছে সূত্রলঙ্কার।
তার নাম হচ্ছে কি সূত্রলঙ্কার। তো এটা বলা হয় যে অশ্বঘোষ লিখেছিলেন। অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত যেটা হচ্ছে, সেটা তো বুদ্ধের জীবন চরিত নিয়ে লেখা বা জীবন নিয়ে লেখা। এবং তিনি কিন্তু আরো একটা গ্রন্থ রচনা করেছিলেন, সেই গ্রন্থটার নামও তোমরা একটুখানি জেনে রাখো। তার নাম হচ্ছে সৌন্দরানন্দ। ওকে, সৌন্দরানন্দ। ওকে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। ঋগ্বেদ কয়টি বই বা মণ্ডলে বিভক্ত? ঋগ্বেদ কয়টি বই বা মণ্ডলে বিভক্ত? অপশন এ 12, অপশন বি 34, অপশন সি 8, অপশন ডি হচ্ছে 10। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করে যাও, এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো 4 নম্বরের উত্তর আমাদের কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে আমাদের অপশন ডি, অর্থাৎ 10টি মণ্ডল বা বইতে বিভক্ত। ওকে, তো সব থেকে নবীন এবং দীর্ঘতম এই দুটো কোশ্চেন আসে অনেক সময়। তো মণ্ডলের মধ্যে সবচেয়ে নবীন হচ্ছে প্রথম মণ্ডল, ঠিক আছে? প্রথম মণ্ডল হচ্ছে একদম নবীন বা নিউ বলতে পারো। এবং দীর্ঘতম বা সবচেয়ে পুরনো যদি কেউ বলে, সেটা হচ্ছে দশম মণ্ডল, ঠিক আছে? দশম মণ্ডল হচ্ছে দীর্ঘতম। ওকে, আর একটা কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে তোমরা গায়ত্রী দেবীর নাম শুনেছো বা গায়ত্রী মন্ত্রের নাম শুনেছো, ঠিক আছে? এই কোশ্চেনটাও কিন্তু ডাব্লিউবিসিএস এও অনেকবার এসছে। সরি, গায়ত্রী, গায়ত্রী মন্ত্র বা গায়ত্রী দেবীর নাম। তো গায়ত্রী মন্ত্র যেটা রয়েছে সেটা কোথায় আছে? সেটা ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে আছে। ওকে, ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে এটা কিন্তু পাওয়া যায়, গায়ত্রী মন্ত্রটা। এটা কিন্তু অনেকবার এসছে। ওকে, তো আর একটা নবম মণ্ডল যেটা, সেটা হচ্ছে মানে একদম আহ, কার প্রতি উৎসর্গ করা হয়েছে? সোম বলে যিনি একজন দেবতা ছিল, তো সোমের প্রতি কিন্তু উৎসর্গ করা হয়েছে নবম মণ্ডলটা, ঠিক আছে? নবম মণ্ডল। তো এই কটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমরা জেনে রাখো। নেক্সট কোশ্চেন দেখো, কোন মহাদেশে আন্দিজ পর্বতমালা অবস্থিত? অস্ট্রেলিয়া, ইউরোপ, দক্ষিণ আমেরিকা, এশিয়া। এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই এসেছে সমস্ত কিছু। তোমাদের এরপরে আমি কয়েকটা সেট নিয়ে আসব, যেখানে হচ্ছে ওয়ার্কার এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে হেল্পার, এদের যে কোশ্চেনগুলো আছে আমি সেগুলো জোগাড় করছি আস্তে আস্তে। কিছুটা জোগাড় হয়েছে, কিছুটা হয়নি। তো যতগুলোই মোটামুটি পেয়েছি আমি সেগুলো তোমাদেরকে কভার করিয়ে দেবো, ঠিক আছে? তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু ফলো করতে থাকো, তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। কোন মহাদেশে আন্দিজ পর্বতমালা অবস্থিত? তো 5 নম্বরের জন্য সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ দক্ষিণ আমেরিকা, ঠিক আছে? তো দক্ষিণ আমেরিকাই হচ্ছে আন্দিজ পর্বতমালা অবস্থিত। তারা পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতশ্রেণী, ঠিক আছে? তো আন্দিজ উত্তর থেকে দক্ষিণে 7টি দক্ষিণ আমেরিকার দেশ, যেমন হচ্ছে ভেনেজুয়েলা, ভেনেজুয়েলা আছে, তারপরে হচ্ছে কলম্বিয়া আছে, সরি, কলম্বিয়া, ইকুয়েডর আছে, ইকুয়েডর, পেরু আছে, বলিভিয়া আছে, তারপরে আছে হচ্ছে চিলি এবং আর্জেন্টিনা। ওকে, তো এই যে 7টা দেশ, এইগুলো নিয়ে কিন্তু গঠিত রয়েছে আন্দিজ উত্তর থেকে দক্ষিণে। এই 7টি দক্ষিণ আমেরিকার দেশ, ভেনেজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, এগুলো পর্যন্ত কিন্তু বিস্তৃত রয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে আন্দিজ যে পর্বতমালাটা রয়েছে সেটা দক্ষিণ আমেরিকাতেই কিন্তু আছে। নেক্সট কোশ্চেন দেখো, মাটি নিয়ে পড়াশোনা করাকে কি বলে বা মাটি নিয়ে অধ্যয়ন করাকে কি বলা হয়? অর্নিথোলজি, বোটানি, ট্যারেন্টোলজি নাকি পেডোলজি? অর্নিথোলজি, বোটানি, ট্যারেন্টোলজি, পেডোলজি। তো অপশন 6-এর জন্য আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে? উত্তর হবে অপশন ডি, অর্থাৎ পেডোলজি। ওকে, তো পেডোলজি হচ্ছে মাটির অধ্যয়নকে বলা হয় পেডোলজি। আচ্ছা, বোটানি কি? বোটানি হচ্ছে আমরা যখন উদ্ভিদের বৈজ্ঞানিক গবেষণা করি, ঠিক আছে? অর্থাৎ উদ্ভিদের যে পড়াশোনা, তো সেটাকে আমরা বোটানি বলছি। আর আচ্ছা, এখানে টরেন্টোলজি হয়ে গেছে, এটা পেন্টোলজি হবে, প্যালেন্টোলজি হবে, প্যালেন্টোলজি, ঠিক আছে? তো প্যালেন্টোলজিটা কি হবে? প্যালেন্টোলজি হচ্ছে জীবাশ্মের ওপর ভিত্তি করে যে জীবনের ইতিহাস অধ্যয়ন, সেটাকে বলা হচ্ছে
প্যালেন্টোলজি। ওকে, জীবাশ্মের ওপরে ভিত্তি করে। আচ্ছা, নেক্সট হচ্ছে পেডোলজিটা তো পড়লামই আমরা। অর্নিথোলজি যেটা আছে সেটা হচ্ছে প্রাণীবিদ্যার একটা শাখা, যেটা হচ্ছে পাখিদের সম্পর্কিত যে পড়াশোনা করা হয় সেটা হচ্ছে অর্নিথোলজি। ঠিক আছে, এছাড়াও আরও আছে, তোমরা যেমন জানো যে কার্ডিওলজি, কার্ডিওলজি সম্পর্কে তোমরা জানো যে কার্ডিওলজি কি হচ্ছে, হৃৎপিণ্ডের যে পড়াশোনা বা হৃৎপিণ্ডের যারা ডাক্তার হয় তো তাদেরকে কার্ডিওলজিস্ট বলা হয়। তারপরে হচ্ছে মোটামুটি মনে করো যে ফ্লোরিও কালচার যেটা, সেটা হচ্ছে ফুলের চাষ যারা অধ্যয়ন করে তো তাদেরকে বলা হয় ফ্লোরি কালচার নিয়ে পড়াশোনা করছে তারা। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট দেখবো ভারতের সবচেয়ে বিস্তৃত অরণ্য কোনটি? ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য, ক্রান্তীয় কাঁটাযুক্ত, ক্রান্তীয় চিরহরিৎ, পার্বত্য অরণ্য। তো সঠিক উত্তর এখানে কি হয়ে যাবে? অপশন এ, অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। ঠিক আছে, তো ভারতে নিম্নলিখিত এই ধরনের গাছপালাগুলোই পাওয়া যায়। ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য পাওয়া যায়, পর্ণমোচী পাওয়া যায়, কাঁটাযুক্ত অরণ্য পাওয়া যায়, পার্বত্য অরণ্য পাওয়া যায়। তাছাড়া আর কি পাওয়া যায়? ম্যানগ্রোভ পাওয়া যায়, তাই তো। তো ম্যানগ্রোভ অরণ্য কোথায় পাওয়া যায়? সুন্দরবনে আমরা দেখে শুনেছি যে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট, রক্তক্ষরণ রোগটি হয়, রক্তক্ষরণ রোগটি হয় ভিটামিন এ এর অভাবে, ভিটামিন বি এর অভাবে, ভিটামিন সি এর অভাবে, আর ভিটামিন কে এর অভাবে। তো সঠিক উত্তর কি হবে? রক্তক্ষরণ রোগটি হয় হচ্ছে ভিটামিন কে এর অভাবে, তাই তো, ভিটামিন কে এর অভাবে। আচ্ছা, ভিটামিন এর অভাবে কি হয়? ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা রোগ। ঠিক আছে, ভিটামিন সি এর অভাবে কি হয়? ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর অভাবে কি হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেট রোগ হয়। ঠিক আছে, তো এই রোগগুলো কিন্তু হয়। নেক্সট কোশ্চেন দেখো, লোদি বংশের শেষ সুলতান কে ছিলেন? বহলুল লোদি, সিকান্দার লোদি, ইব্রাহিম লোদি, বরাবক শাহ। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে অপশন সি, অর্থাৎ ইব্রাহিম লোদি। নেক্সট কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম আইসিডিএস প্রকল্প চালু হয়? কলকাতার খিদিরপুরে, পুরুলিয়ার মানবাজারে, অপশন সি মালদার ইংলিশ বাজারে, অপশন ডি প্রথম দুটি অপশন। সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হবে কলকাতার খিদিরপুরে এবং পুরুলিয়ার মানবাজারে, অর্থাৎ অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। তো দেখো, যখন প্রথম আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল তো তখন দুটো জায়গায় শুরু হয়েছিল, একটা হচ্ছে খিদিরপুরে এবং মানবাজারে। তো একটা হচ্ছে রুরাল, একটা হচ্ছে আরবান। ঠিক আছে, তো প্রথমে যখন আরবানটার কথা এলো তো তখন কলকাতার খিদিরপুরে প্রথম এটাকে চালু করা হয়েছিল, এবং যখন রুরালের কথা এলো তো রুরালের ক্ষেত্রে কিন্তু পুরুলিয়ার মানবাজারে এটাকে চালু করা হয়েছিল। তো সব থেকে বেশি সাকসেসফুল যদি তোমাদের জিজ্ঞাসা করে যে সবচেয়ে বেশি সাকসেসফুল কোন জায়গাতে হয়েছিল, তখন তোমাদের উত্তর হবে পুরুলিয়ার মানবাজারে। কারণ এটা এক নম্বর হচ্ছে গ্রাম সাইড। ঠিক আছে, তো এই গ্রামের দিকে কিন্তু যে আইসিডিএস এর যত রকম প্রকল্প আছে, যেমন হচ্ছে বাচ্চাদেরকে পুষ্টিকর খাবার প্রদান করা, বা মায়েদের স্বাস্থ্য, প্রেগনেন্ট অবস্থায় যারা রয়েছে তো তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা, ঠিকঠাক করে খাবার দেওয়া, তো এই জিনিসগুলো কিন্তু কলকাতার থেকে বেশি পুরুলিয়াতে এই জিনিসগুলো অনেক বেশি সাকসেসফুল হয়েছিল। ঠিক আছে, আজকে এই 10টা কোশ্চেনই থাকছে। তোমরা জানাও অবশ্যই যে কেমন লাগলো আমাদের এই ক্লাসটি, এবং তোমাদের জন্য একটা কিন্তু কোশ্চেন আমি দিয়ে রেখেছি, তোমরা কিন্তু এটা আমাদেরকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। এবং তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যদি না ভালো লাগে তাহলেও তোমাদের অপশন রয়েছে, সেটা হচ্ছে ডিসলাইকের। ওকে, তো লাইক করো, নাহলে ডিসলাইক করো। যদি ডিসলাইক করো তাহলে অবশ্যই জানিও যে কোন জায়গাটা আরও ইমপ্রুভ করলে বা জিনিসটা করলে তোমাদের ভালো লাগবে, আমি অবশ্যই চেষ্টা করব। আর অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকন থাকে সেটাকেও পুশ করে অল নোটিফিকেশন কিন্তু করে রাখতে হবে। তবেই কিন্তু তোমরা আমাদের এভরিডে ভিডিও দেখতে পারবে যখনই এই ধরনের ভিডিও তোমাদের সামনে আসবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ, আজ আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। এবং এই ক্লাসগুলো কিন্তু তোমাদের স্পেশাল ডেডিকেটেড ক্লাস করানো হচ্ছে আইসিডিএস অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ওয়ার্কার বা হেল্পারের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পঞ্চায়েতের জন্য প্রিপারেশন নিচ্ছ, কিংবা পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস, সমস্ত কিছুর জন্য কিন্তু এই যত ভিডিওগুলো হবে সবগুলোই তো জিকে রিলেটেড, তো সবার জন্যই কিন্তু ইম্পর্টেন্ট। বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যারা আইসিডিএস এর জন্য
প্রস্তুতি নিচ্ছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, এবং ততক্ষণের জন্য আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকো। এবং তোমরা যদি চাও আমাদের যে পিডিএফটা আছে ক্লার্কশিপের 19 বছরের কোশ্চেন সেখানে পেয়ে যাবে। তো তোমরা সেখান থেকে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে গিয়ে তোমরা নিয়ে নিতে পারবে। এবং তাছাড়াও তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও তাহলে চলে যাও আমাদের যে ওয়েবসাইট রয়েছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.studywithpia.in, studywithpia.in। ওকে, এই ওয়েবসাইট রয়েছে, সেখানে গিয়ে তোমরা ফ্রি মক টেস্টগুলো দিতে পারবে। ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত কিছু দিয়ে রেখেছি, জাস্ট ওখানে চলে যাও, ওখান থেকে গিয়ে সমস্ত কিছু পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।